কোনো প্রকার উত্তর করল না আসমান। তখনও তার নির্বিকার চাহনি দিগন্ত জুড়ে। 20 জানুয়ারি নগর জেকে বসেছে ঋতু সেনাপদে। শীত তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে সমগ্র দেশ। ইট পাথরের নগর জুড়ে শীতল ছোঁয়া, অস্বস্তিকর উষ্ণতায় অভ্যস্ত নগরবাসী অতর্কিত শীতে যুবতুবু যেন। তবুও থেমে নেই জনজীবন, বরং নব উদ্যমে চলমান তা। বছরের বছরের প্রারম্ভেই আপন জগৎ গুছিয়ে নেওয়ার ব্যর্থ কিংবা কতিপয় সফল প্রচেষ্টা। আগারগাঁও সড়কপথ ধরে এগিয়ে যাচ্ছে নিহাদের বাইক। আজ বাইক স্যুট পরিধান করেনি, কিছু কাজের প্রয়োজনে অতি দ্রুত পোশাক বদলানোর প্রচেষ্টায় হুডির উপর ডেনিম জ্যাকেট চড়িয়ে বেরিয়ে গিয়েছে। তবুও শান্তি, ঝামেলা মিটেছে। নিজের একটি ছোটখাটো বাইক রাইডিং কোম্পানি এবং ট্রেনিং সেন্টার খুলেছে সে। নানান ব্যস্ততা, ইদানিং সময় যে কোথায় কেটে যায় টেটুকুও পায় না সে। সিগন্যাল পড়তেই থামলো সে। আনমনে হাত ঘড়িতে সময় দেখলো বিনা প্রয়োজনে। আজকে বিশেষ কোনো কাজ নেই তার। ভাবলো এই সময় ব্যবহার করে একবার মেঘ তীরে যাবে কিনা। কিন্তু আসমান ব্যবসার দিকে এবং রোজা পড়াশোনায় মনোযোগী থাকার মধ্যে চারুলতা হয়তো আছে, কিন্তু তারও ফ্রিল্যান্সিং প্রজেক্টে ব্যস্ত সময় পার করার কথা। একমাত্র অকর্মার ঢেকি কি তাহলে সে নিজে? অনুভব হতেই আপন মনে হাসল নিহাত। এই ছন্নছাড়া বাউন্ডারির জীবন নিয়ে তার সত্যি কোনো অভিযোগ নেই। বেশ আছে, মুক্ত স্বাধীন পাখির ন্যায় বিস্তৃত আকাশে ডানা মেলে বিচরণ করে। এক্সকিউজ মি। মেলি কণ্ঠে ডাকে নিহাদের ভাবনা ছেদ পড়ল। ঘুরে তাকে সড়কের একপাশে অপেক্ষমান এক রমণীকে নজরে পড়ল। ফিকে হয়ে আসা বেগুনি বর্ণের সালোয়ার কামিজ পরিধানে, কালো একটি পাতলা শাল গায়ে জড়ানো, কাঁধে রংচটা ব্যাগ, মুখশ্রী বলতে তেমন কিছু নেই। শ্যামলতার আবহ। একটি গাড়ি পাশ গলে বাইক নিয়ে এগোলো নিহাত, সহজাত স্বভাবে সুতলা। কি ব্যাপার লেডি ফিঙ্গার? বাইক রাইডার ভেবে ভুল করছেন। এটা আমার নিজস্ব বাইক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। গোটা 5 লাখে নিয়েছি। এত সাদের বাইক কোনো কোম্পানি বিলি বন্টন করে না। মেয়েটি স্পষ্ট বিব্রত হলো। সে সত্যি নিহাতকে রাইডার ভেবেছিল, তাই মুখ ফিরিয়ে জানালো। আমি দুঃখিত। একটি নিঃশ্বাস পেল নিহাত। আশেপাশে তাকালেও কোনো লোকাল নজরে আসছে না। মেয়েটি হয়তো লোকালে যাত্রী, নিশ্চয় বাধ্য হয়ে রাইডার খুঁজছিল। খরচের পরোয়া না করেই একবার ভাবলো কি দরকার, নিজের রাস্তা দেখুক নিহাত। কিন্তু পরক্ষণেই হৃদয়ের নিকট হার মানালো আসমানের গুরুর শিক্ষা। তার বড়ই কঠোর। বাগরা তো একটা দিয়েই দিয়েছেন লেডি ফিঙ্গার। এখন উঠুন পিছনে, কোথা যাবেন? না না, আপনাকে প্রস্তাব দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি কোনো সিএনজি খুঁজে নিব। সিএনজি ড্রাইভার যদি আপনাকে কিডন্যাপ করে ফুস করে দেয়, তার থেকে এই বাইকে বসা ভালো না? কিডন্যাপ হওয়ার আগে অন্তত গর্ব করতে পারবেন এক হ্যান্ডসামের বাইকের পিছনে সিটটা কিছু মুহূর্তের জন্য হলেও আপনাকে আপনার দখলে ছিল। আপনাকে ধন্যবাদ। আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কোনো সমস্যা নেই? হাসলো রমণী। তাকে লেডি ফিঙ্গার বলে সম্বোধন, আর এখন এমন ছন্নছাড়া কথাবার্তা। অদ্ভুতভাবে নিহাদের উপর বিশ্বাস তৈরি করেছে তার। ছেলেটিকে যেন অবিশ্বাস করা সম্ভব নয়, এমনটাই মনে হলো অন্তর থেকে। আজকের দিনের জন্য আমি যাযাবর, দেখবেন আস্তে করে উঠবেন, আর বাইক যেন ব্যথা না পায়। আবারও হাসলো মেয়েটি। সাবধানে চড়ে বসলো পেছন। নিহাদের কাঁধে একটি হাত রাখলো। অতিরিক্ত হেলমেটটি তার দিকে বাড়িয়ে নিহাত হ্যান্ডেল ধরল। হোল্ড টাইট লেডি ফিঙ্গার, আই এম এ ফার্স্ট রাইডার। অহনা। হ্যাঁ, আমার নাম লেডি ফিঙ্গার নয়, অহনা। নিহাত আর কিছু জিজ্ঞেস করার সুযোগই পেল না। সিগন্যাল ছাড়তেই এগুলো অহনার প্রদত্ত ঠিকানায় পৌঁছতে দিয়ে বিধ্বংসী বাইকের আধ ঘন্টা সময় প্রয়োজন হলো। একটি আবাসিক এলাকার 8 তলা বিল্ডিং নেমে গেল অহনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। নাটক না করে নিজের কাজে যান। আপনি সত্যিই কিছু চান না? 5 লাখ টাকার বাইকের মালিককে কি দিতে চান আপনি? অহনা লজ্জাবোধ করলো, কিছু না বলে উল্টো পথ ধরল সোজা। গেটের কাছে ছোট্ট পকেট গেট খুলে বেরিয়ে এলো বয়স কমপক্ষে 45-এর ঘরে হবে তার। নিহাত চলে যাবে ভাবলেও কেন যেন গেল না। সামান্য কৌতূহল অনুভব করে পর্যবেক্ষণ করতে থাকলো দৃশ্যপথ। আম্মা। বয়স্কার বুকে আশ্রয় পড়ল অহনা। নিজের মেয়েকে কাছে টেনে স্নেহ বুলিয়ে দিলেন জন্মদাত্রে। ভালো আছেনি আমার আম্মা জান? আমি খুব ভালো আছি আম্মা। এই লও,
তোমার মাসিক খরচের লাইগা 4,000 টাকা আনছি। আরে আমার পাগলিটা, এইসবে কি দরকার? তুই এখন বড় কলেজে পড়স, তোর খরচাপাতি আছে না? তাতে কি আম্মা, তুমিও তো এই ঘরে কাম করো। এই সামান্য বেতনে কি হয়? এটা তুমি রাখো, যখন যা মনে চাই কিনবা খাইবা। আমার আম্মা জান বড় নসিব কইরা তোরে জন্ম দিছি, আল্লাহ যেন তোর উপর মুখ তুইলা চায়। অহনার কপালে চুমু খেলেন তার মা। অপরদিকে অদূর থেকে সম্পূর্ণ দৃশ্য অবলোকন করে গেল নিহা। জানে না ভেতরে কেমন যেন অনুভূতি হলো, এক অজানা অনুভূতি। মিনিট 15 পর অহনা ফিরে এলো। নিহাতকে লক্ষ্য করে বিস্মিত হলো ভীষণ। আপনি এখনো যাননি? না, প্রেমিকার আশায় বসে আছি। এমন বেফাস উত্তরে অহনার শ্যামলা ত্বক লালিমায় ফুটল। তাহলে থাকুন, আমি গেলাম। থ্যাঙ্কস এগেন। অহনা হেঁটে এগোতেই নিহাত তার পেছনে বাইক নিয়ে এলো। উঠুন। জি? কানা নাকি, শুনতে পান না? না মানে? একবার যখন পাচার করিনি, দ্বিতীয়বারও করব না। সময় দেখেছেন? সন্ধ্যা নামছে প্রায়। যে একখান চমলক্ষ শাল জড়িয়েছেন, তাতে হাইপোথার্মিয়া ভুগলে আপনার মাতুশ্রীর কি হবে? ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো অহনা। জীবনে বেপরা পুরুষ সে বহু দেখেছে, তাদের কঠোরভাবে নিবারণও করেছে, কিন্তু এই পুরুষটিকে কেন কিছুতেই অন্য পুরুষদের শ্রেণীতে ফেলতে পারছে না। এমন আচরণে হয়তো তাকে সস্তা ব্যক্তিত্ব অনুভূত হতে পারে, কিন্তু অহনার অন্তর বলছে তা নয়। এই ছেলেটি ব্যাপক কিছু, যাকে ঠিক ঘৃণা করা অসম্ভব। মানুষকে সম্মোহিত করবার জাদু আছে যেন তার মাঝে। মস্তিষ্ক নিবারণ করবার আগে হৃদয়ের আশকারায় অহনা নিহাদের বাইকের পেছনে চেপে বসলো। তির্যক হাসল নিহাদ। রিয়ার ভিউ মিররে তা স্পষ্ট দৃষ্টিগোচর হলো অহনার। বাইকে এগুলো এবারে গন্তব্য ভিন্ন প্রান্তে। মেরিডিয়ান একাডেমির হল অভিমুখে যতক্ষণ নিহাদের বাইক এসে থামলো, ততক্ষণে অহনা এবং তার মাঝে এক প্রকার বিস্তর আলাপ হয়েছে। ব্যক্তিগত বিষয় নয়, সবই মজার ছলেই ছিল। দেবের সিনেমা পছন্দ অপছন্দ নিয়ে বেশ একচোট লেগেছে তাদের। অহনা জিৎ ভক্ত, দেব ভক্তদের চক্ষুশোল। অহনা যখন বাইক থেকে নেমেছে, নিহাত তখনও মাথা দুলিয়ে যাচ্ছে। ছি ছি ছি, আগে জানলে এই কাঙালিকে বাইকে জায়গা দিয়ে বাবুটাকে অপবিত্র করতাম না। ইস, আমি যেন খুব নেচে কুদে উঠেছি আপনার বাইকে। কে বলেছিল প্রথমবার যখন পাচার করিনি দ্বিতীয়বারও করবো না? প্রথমবারেই পাচার করা উচিত ছিল। বিনিময়ে হাসলো অহনা, যেন জানে নিহাত তা কখনোই করবে না। ভরসা করেছে সে এই পুরুষটিকে। আশেপাশে তাকিয়ে মেরিডিয়ান নামটি নজরে আসতে নিহাত বলল, আরে বাস, আপনি তো লেডি ফিঙ্গার ঝাঁকানাকা চিজ। স্কলারশিপ? 80%। নট। একটু আধটু। অস্বীকারও করছেন আবার? কি দেমাগ! আমার ভাবিও এখানে পড়ে। কই, তাকে তো দেমাগ দেখাতে দেখিনি। ভাবি? মাথা কাত করলো নিহাত। রোজা রেমান, চেনো নাকি? চেনার তো কথা, আমি শুনলাম ডিপার্টমেন্টে নাকি সে হ্যাপি ফেমাস। আপনি রোজদাপুর দেবর? হেলমেট খুলে চুলে হাত বোলাতে নিহাত যেন নিজের সৌন্দর্য প্রদর্শন করছে। চোখ টিপে দিয়ে জানালো। সন্দেহ আছে? অহনার অভিব্যক্তিতে দারুণ পরিবর্তন ঘটলো। সন্নিকটে সরে এলো সে নিহাতের। সত্যি? আপনি আমাকে আগে বলবেন না? রোজাপু আমার খুব ভালো বান্ধবী। শুধু বান্ধবী নয়, ও আমার বড় বোনের মতো। আমাকে অনেক আদর করে, পড়ালেখায় খুব সাহায্য করে। এই যে এখন ফিরে প্রজেক্টে বসবো, আপু বলেছে আমাকে বুঝিয়ে দেবে সমস্যা হলে। উনি আমার আইডল। বাবারে বাবা, এত প্রশংসা আমার ফুলটুসির। শি ইজ রিয়েলি গ্রেট, আই নো দ্যাট। মৃদু হাসলো অহনা, দৃষ্টি তার প্রচলিত অব্যক্ত অনুভূতিতে। নিহাত পুনরায় হেলমেট মাথায় চড়াতেই নিজের দ্বিধাদ্বন্দ্ব এবং অস্বস্তি ছেড়ে অহনা বললাম, যদি কিছু মনে না করেন একটা জিনিস চাইবো। সুতলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নিহাত। আপনার ফেসবুক আইডি বা অন্য কোনো কন্ট্যাক্ট আইডি পাওয়া যাবে? চাইলে মেলও দিতে পারেন। না মানে ইটস ফাইন। কেন, আবার বাইকের বুকিং দেবেন নাকি? অহনা দৃষ্টি ফিরিয়ে নিল অস্বস্তিতে। না না, দুঃখিত, বাদ দিন। ফোন দিন। হুম? ফোনটা দিন। কানে কম শোনো রমণী। না হেসে পারল না অহনা। নিজের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনটা এগিয়ে দিল নিহাত হাতে নিয়ে বললাম, আহা, পুরো প্রাচীনকালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
সবাই কি আপনার মতন সোনার চামচ মুখে নিয়ে জন্মায় নাকি মিস্টার? আপন মনে হাসল নিহাত। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার হয়নি, কিন্তু অহনার ভ্রান্ত ধারণা আপাতত দূর করার ইচ্ছে হলো না। ভাগ্য থাকলে হবে হয়তো, ক্রমান্বয়ে। ফোনটি ফিরিয়ে দিয়ে নিহাত বলল, এই নম্বরে হোয়াটসঅ্যাপ, চ্যাটিং 50, ভয়েস মেসেজ 100, অডিও কল 500 আর ভিডিও কল 1000 টাকা। আপনি একটা ফজিল ছেলে। দাঁত দেখিয়ে হাসল নিহাত। ইঞ্জিন চালু করে বাইকের হ্যান্ডেল ধরল। যান্ত্রিক গর্জনে ছাপিয়ে নিহাত ব্যক্ত করল, অনলি লে পাগলু ডান্স ইজ রিয়েল। হা, 100% লাভ ইজ দ্য বেস্ট। গ্লাভস পরিহিত তর্জনীতে অহনার কপালে টোক্কা দিল নিহাত। তারপরই বাইক চালিয়ে চলে গেল আপন গন্তব্যে। অহনার ঠায় দাঁড়িয়ে থাকলো যে যতক্ষণ না নিহাতের বাইক আড়াল হয়ে যায় দৃষ্টি সীমার। তারপর আপন মনেই হেসে হলের দিকে এগোলো। হাতের ফোনে সদ্য সেভ করা নাম্বারটা দেখলো, নাম হিসেবে দিয়েছে ক্রিকট। ঠোঁটে ঠোঁট চেপে রইল অহনা। পর মুহূর্তে অট্টহাসিতে ফেটে পড়লো। আশেপাশের গুটি কতক ছেলে মেয়ে তাকে এমন বেকারিতে হাসতে দেখে ভাবলো মেয়েটি পাগল হয়ে গেল নাকি। তখনও কেউ কল্পনাই করতে সক্ষম হয়নি এই হাসি খুশি মেয়েটির ভবিষ্যৎ কতটা রোমহর্ষকর হতে সক্ষম। পরদিন গাড়িতে করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে রোজা। আজ একটি প্রজেক্ট আছে তাদের, ফিল্ডে নিয়ে যাওয়া হবে প্রথমবারের মতো। তাতে ভীষণ উত্তেজিত সে। জার্নালিজমের ব্যাপারটা তার দারুণ লাগছে। মুক্ত বাক্যের বিনিময়, যৌক্তিক আলোচনা, সমালোচনা, শত উদ্ঘাটনে মিডিয়ার ভূমিকা, বিষয়গুলো ভীষণ চ্যালেঞ্জিং। তাই আলাদা টান কাজ করে যেন। তাছাড়া ভার্সিটিও ভীষণ প্রিয় তার। প্রথম কিছুটা হীনমন্যতায় ছিল স্টাডি গ্যাপের কারণে। ক্লাসমেটদের সিংহভাগ তার চেয়ে বয়সে ছোট, কিন্তু এখন তার অস্বস্তি হয় না, বরং প্রচণ্ড ভালো লাগে। তাকে সকলে রোজা আপু বলে সম্বোধন করে, যেন সবার ভরসার গুরুজন সে। গাড়িতে বসে প্রতিমধ্যে ফাউন্টেন পেনের গল্পের কাজ শেষ করে ইমেলে পাঠিয়ে দিল। তার ধারাবাহিক গল্পটি আজ সমাপ্ত। পাঠকদের প্রতিক্রিয়ার অপেক্ষা করা দুষ্কর। আপন মনে খুশি হলো সে। মেরিডিয়ানের মূল সড়ক পথে আজ খানিকটা যানজট সৃষ্টি হওয়ায় ড্রাইভার ভিন্ন পথে হলের সামনে চাপা সড়ক বেয়ে এসেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রোজা হলের সামনে বেশ ভিড় লক্ষ্য করল। ব্যাপারটা কি হলো? তার হৃদয় অজানা এক আশঙ্কায় তার হৃদয় ভার হলো সহসায়। এই কেমন অনুভূতি হলো নিজেও বলতে পারবে না। ড্রাইভারকে থামতে বলে নেমে গেল রোজা। ড্রাইভার নিজেও তাকে অনুসরণ করলো। তাকে আদতে ড্রাইভার না বলে বডিগার্ড হিসেবে সম্বোধন করা উচিত। যুবক ছেলেটার নাম হাবিব, আসমানের কোনো এক বিশ্বস্ত লোক। ভিড়ভাট্টায় এড়িয়ে রোজাকে তীক্ষ্ণ সতর্কতায় সামনে পৌঁছতে সাহায্য করলো হাবিব। কিন্তু দৃশ্যপটে দৃষ্টিপাত ঘটতেই সে অনুভব করলো রোজাকে নিয়ে আসা একদম উচিত হয়নি আজ। সম্পূর্ণ বরফখণ্ডে পরিণত হলো রোজা। প্রসারিত দৃষ্টি তার আবদ্ধ হলো হলের দিকে। তৃতীয় তলা বারান্দায় থেকে ঝুলছে এক বিবস্ত্র নারী মৃতদেহ। দিবাকরের আভা প্রতিফলিত হয়ে তার সমস্ত অবয়ব। তার পর্যবেক্ষণের সুবিধার্থে নেই সামান্যতম সুতার আবরণ। মানবিকতার সীমাহীন অবয়ব বর্বরতার অতিক্রান্ত দেয়াল ঝুলিয়ে রেখেছে অতি অবহেলায়, যেন প্রদর্শন করছে ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের পরিণতি। দুহাতে ভাঙা বিকৃত আঙুল চুয়ে চুয়ে টপটপ করে রক্ত গড়াচ্ছে ভূমিতে। দেখে নে বিদ্রোহীর পরিণতি। চিৎকার করে যেন তাই আহাজারি করে চলেছে দৃশ্যটি। নিজেকে সামলাতে প্রচণ্ড বেগ পেতে হলো রোজার। অভ্যস্ত সে নৃশংসতা, কিন্তু এহেন পাপাচার ধরিত্রী আজ পুনরায় কলুষিত করেছে পাপিষ্ঠ গোষ্ঠী। টলে উঠল রোজা। হাবিব তার কাঁধ স্পর্শ করে নিবারণ করলো বদন। তবুও দৃপ্ত দৃষ্টিতে মানব জাতির অক্ষয় প্রদর্শন অবলোকন করে গেল রোজা। যতই শরীর ভেঙে আসুক, আবেগের তাড়নায় এক মুহূর্তের জন্য পলক পড়ল না তার চোখের। গতকাল রাত মেরিডিয়ান একাডেমি হল এক। প্রত্যেকটি হলে বসবাসরত শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক পড়াশোনা এবং আলোচনার জন্য পাঠক কক্ষ রয়েছে, যাতে ডেস্কটপ সুবিধাও বিদ্যমান। কম্পিউটারের সামনে বসে প্রেজেন্টেশন তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছে অহনা। স্ট্যান্ডে ছেঁকিয়ে রাখা ফোনখানায় চলছে ভিডিও কল। হ্যাঁ এবার নিচে দেখো ফাইলের মতন একটা আইকন, ওটাতে প্রেস করলে সব ঠিকঠাক হবে। আর পয়েন্ট কয়টা নিছেন? 5টা। আর পয়েন্ট কয়টা নিয়েছো? আরও 2টি বাড়িয়ে 7টা মতন নাও, বেশিরভাগ 5টাই নেবে। আমি 8টা নিয়েছি। হয়ে ঠিক আছে রোজা আপু। প্রায় ঘন্টাখানেক
সময় প্রয়োজন হলো সম্পূর্ণ প্রেজেন্টেশন প্রজেক্ট সমাপ্ত করতে। চেয়ারে এলিয়ে আড়মোড়া ভাঙতে ব্যস্ত অহনা ফোনের দিকে চেয়ে ফিক করেই হেসে ফেলল, সঙ্গে ওপাশে অপেক্ষমান রোজাও। থ্যাংক ইউ রোজা আপু, ইউ আর দ্য বেস্ট। হয়েছে আগামীকাল রাব্বি চাচার ভেলপুরি চাই কিন্তু। আরে অবশ্যই অবশ্যই, নিজের হাতে তুলে খাইয়ে দিব তোমাকে, শুধু বিলটা তুমি দিও। তুমি তো বেজায়। কিছু লাগবে? স্ক্রিনে দেখা গেল রোজা মাথা তুলে ভিন্ন দিকে চেয়ে আছে। তার রুমে বোধহয় অন্য কেউ এসেছে। অহনা আগ্রহ উপরে অপেক্ষা করলো। রোজা তার সঙ্গে কথা বলতে ব্যস্ত। না আমি নেইনি। নিহাতকে দিয়েছো নাকি? নিহাত নামটা শুনতেই কেমন যেন অনুভূত হলো অহনার। বিনা কারণেই উষ্ণতায় ছেয়ে গেল তার অস্তিত্ব। আজকের দিনটা তার জীবনের অন্যতম সেরা দিন হিসেবে ইতিমধ্যে হৃদয় মাঝে স্থান করে নিয়েছে। বাইকে বসা হাস্যোজ্জ্বল ছেলেটি নিষ্পাপ মুখায়ব স্মরণে আসতেই অহনার ঠোঁট জুড়ে মিষ্টি হাসির ধরা ছেয়ে গেল। রোজার কণ্ঠস্বরে তার ভাবনার জগতে চিরচেনা সমাপ্তি ঘটল। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলে? এমন একা একা হাসি তো ভালো লক্ষণ নয়। না না রোজা আপু, তেমন কিছু না। তোমার উল্টো পাশে কে? ভাইজান? হাসলো রোজা, মাথা নেড়ে সম্মতি জানালো। আমাকে এখন যেতে হবে। তোমার ভাইজান ওনার স্বাদের হুডি খুঁজে পাচ্ছে না। বউয়ের থেকে হুডির মূল্য বেশি। খুঁজে দিয়ে আসি। যাও যাও, বিবাহিত জীবন মোবারক হ্যাঁ। তুমিও যাও। রাত কয়টা বেজেছে খেয়াল আছে? গিয়ে লক্ষ্মী মেয়ের মতন খানিকটা দানা পানি হজম করে লম্বা একটা ঘুম দাও। আগামীকাল ফিল্ড ট্রিপ আছে কিন্তু। হ্যাঁ আপু, গুড নাইট। গুড নাইট বাবু, সি ইউ টুমরো। ভিডিও কল সমাপ্ত হলো। তারপরও ফোনের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো অহনা। রোজা মেয়েটিকে যেন ঠিক নিজের ছোট বোনের মতোই আগলে রাখে তাকে। রক্তের সম্পর্ক না থাকলেও সত্ত্বেও কাউকে এতটা আপন অনুভূত হতে পারে অহনা এ পূর্বে কোনোদিনও উপলব্ধি করেনি। নিজের সবকিছু গুছিয়ে নিয়ে সে যখন ফিরতি পথ ধরেছে রুমের উদ্দেশ্যে, তখনই ঘড়ির কাঁটা 12টার ঘর ছাড়িয়েছে। এমনিতেই আজ হল খানিকটা ফাঁকা। ভার্সিটিতে অন্যান্য ডিপার্টমেন্টের কিছু প্রোগ্রাম চলছে, সেখানেই যোগদান করেছে সকলে। অহনার মতন গুটি কতক পড়ুয়া বোধহয় রয়ে গিয়েছে, কিংবা যারা খুব আলসে ইতিমধ্যেই কম্বল তুলে ঘুম দিয়েছে অথবা পপকর্ন এবং নেটফ্লিক্স নিয়ে ব্যস্ত রয়েছে। করিডোরে হাঁটতে হাঁটতে 3 তলায় পৌঁছালো সে। 4র্থ তলায় তার কক্ষ। আবছা আধার খচিত করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে কি যেন মনে করে হাতের ফোন খুলল। ক্রিকট নামে সেভ করা নম্বরটিতে ছোট্ট একটি মেসেজ করল। হ্যালো। অনেকে সম্পূর্ণ স্থবির করে দিয়ে রীতিমতো তড়িৎ গতিতে রিপ্লাই ভেসে এলো। লেডি ফিঙ্গার? থমকে গেল মেয়েটি। অনুভব করলো বিনা প্রয়োজনে তার হৃদযন্ত্র ও মাতাল ঝড় গতিতে স্পন্দিত হতে আরম্ভ করেছে। কিবোর্ডের উপর আঙুলগুলো সামান্য কম্পন তরঙ্গ খেলে যাচ্ছে। এত রাতে অনলাইনে কি? একই প্রশ্ন আমিও করতে পারি। প্রেজেন্টেশনের কাজ ছিল। আমিও দেবের মুভি দেখছি, মন মানে না। এটা শেষ হলে প্রেমের কাহিনী দেখব। রাত জাগা ভালো না, ঘুমন। রাত বিরাতে মেসেজ করে অন্তর জ্বালা ধরিয়ে এখন ঘুমান বলাটা কি নতুন ট্রেন্ড নাকি মেয়ে মানুষের? মুখ টিপে হাসল অহনা। এই পুরুষ এক ভিন্ন রকম ব্যক্তিত্ব, সরাসরি হোক কিংবা ভার্চুয়ালে তার স্বভাব চরিত্র মাঝে বিন্দুমাত্র পরিবর্তন নেই। অন্তর্জালা? আমি কি আপনার প্রেয়সী নাকি যে সামান্য হ্যালোতে আপনার অন্তর্জালা ধরবে? ছি ছি, কি নষ্ট মার্কা কথাবার্তা। পোলাপানগুলো সব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মানলাম আমি একটু হ্যান্ডসাম, তাই বলে এমন গলায় ঝুলে যাওয়ার ধান্দা করতে হবে? আপনি বুঝি খুব বোঝদার গুরুজন? সামনে থাকলে মাথায় দুটো গাট্টা দিয়ে বুঝিয়ে দিতাম আমি কি। এমন ভাগো ভাগো মুভিতে সুন্দর একটা গান এসেছে, একটু ডিস্কো ডান্স না করলে হয় না? এক্সক্লুসিভ ভিডিও দিয়েন কেমন? 5000 সেন্ড মানি করো, এত সস্তা না। আরেক দফা আপুর মনে হেসে অহনা ফিরতি মেসেজ পাঠাতে যাচ্ছিল, কিন্তু সম্ভবপর হলো না। হ্যাচকা টান খেলো হাতে। ফোনটা ছিটকে পড়লো মেঝেতে। এক লহমায় ভেঙে দুপাট হয়ে স্থির রইল, কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করার সুযোগ অহনার হলো না। করিডোরের শেষ প্রান্তের কক্ষটির ভেতর তাকে টেনে নিয়ে গিয়ে ধপাসকে দরজা আটকে দেওয়া হলো। অভ্যন্তরের পরিবেশ অহনাকে সম্পূর্ণ বিহ্বল করেই তোল।
প্রথমবার নিজের দর্শন ইন্দ্রিয়কে বিশ্বাস হলো না তার। আদৌ সঠিক পর্যবেক্ষণ করছে কি তার নয়ন? 3টি কক্ষের সমান জায়গা জুড়ে বিস্তৃত এই কক্ষটি, হলদে সোডিয়ামে আলো উদ্ভাসিত স্থান জুড়ে কেমন অশুভ আবহ। তকতকে মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বস্তা দিয়ে। সুবিশাল দুটি বিছানার একটিতে স্বল্প বসনা দুই অচেনা রমণী উপর হয়ে রয়েছে। উভয়ের আঙুলের ফাঁকে ধোয়া নিমজ্জিত সিগারেট। এক পাশে বসমান একটি ছেলে, অপরজন দণ্ডায়মান জানালার নিকট। গভীর দৃষ্টিপাত ঘটিয়েছে তারা অহনার উদ্দেশ্যে। হতবিহ্বল মেয়েচি পদক্ষেপ গড়িয়ে এলো দুটি কাচের বোতল। নিষিদ্ধ তরল তার ছড়িয়ে রয়েছে মেঝে জুড়ে। থকথকে এক কদর্যতা সম্পূর্ণ আবদ্ধ স্থানটি উৎকট মাদকীয় গন্ধে এতটাই পরিপূর্ণ যে ফুসফুস শব্দ স্তব্ধ বাতাসের আশায় হাঁসফাঁস করতে আরম্ভ করেছে। শির দ্বারা বেয়ে এক আতঙ্ক স্রোত প্রবাহিত হলো অহনার। তবুও চোখ গিলে সাহসী মোকাবেলায় করতে চাইল পরিস্থিতি। তা হলো তার হাতে টেনে ধরা পুরুষটির উদ্দেশ্যে। ঊর্ধ্বাঙ্গ তার অনাবৃত, ঘন পশমে আবৃত বুকখানায় পরিশ্রান্ত ঘামের ফোঁটা স্পষ্ট। মুখ জুড়ে অমানবিক হিংস্রতা, চকচকে নয়নে ঘোলাটে চাহনি। জোরপূর্বক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল অহনা। জিসান ভাই, বিনা অনুমতিতে এমন অশোভন আচরণের অর্থ কি? তাকে রইল জেসান এক দৃষ্টে, যেন পিশাচ অপেক্ষারত উৎকৃষ্ট সুযোগের আশায়। অহনা চারপাশে নজর বুলিয়ে বিড়বিড় করলাম। শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনকে ব্যক্তিগত ক্লাব বানিয়েছেন। নিষিদ্ধ সব দ্রব্যাদির ব্যবহার। ড্রাগস করেন আপনি? মোটেও ভালো ব্যাপার নয়। আমি এক্ষুনি অভিযোগ দেব কর্তৃপক্ষকে আপনার বিরুদ্ধে। তির্যক হাসল জেসান। অতি অবমাননীয় ঠেকল তা। অহনা মুহূর্তেই বিপদের আজ অনুভব করতে পেরেছে। এহেন কথাবার্তা তার সময় ক্ষেপণ। সুযোগ মতন উল্টো ঘুরে দরজার হ্যান্ডেল আঁকড়ে ধরতেই তার ঘাড়ে খপ করে বসালো জিসানের শক্তিশালী হাত। এক ঝটকায় টেনে আঁচড়ে ফেললো তাকে মাটিতে। যন্ত্রণায় কুকিয়ে উঠতে জিসান অশ্রাব্য গালমন্দ উচ্চারণ করে বললাম, দেমাক দেখিস আমাকে? আমিও দেখব কত তেজ বড়াই শরীরে। তোরে দেমাক যদি আমি আজ না ভেঙেছি, তবে আমার নাম জিসান আহসান না। হন্য হয়ে আশেপাশে চেয়ে একটি ক্রিকেট ব্যাট নজরে এলো। সিজন ব্যাটটি ভীষণ কঠিন। সেটিরই হ্যান্ডেল ধরে টেনে এনে কেউ কোনো প্রকার প্রতিক্রিয়া করবার পূর্বেই সজোরে অহনার শরীরে আঘাত হানল জেসান। একটি মাত্র আঘাতেই কপাল ফেটে রক্ত ঝরল। থামল না, পাশবিক চালালো একের পর এক আক্রমণ। দুহাতে ব্যাটের রক্তাক্ত প্রান্ত আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করতে চাইল অহনা, তথাপি সম্ভব হলো না। জানোয়ারের মস্তিষ্ক দখলে নিয়েছে আসক্তি। আশেপাশের মানুষগুলোর মাঝে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ওই একই ভঙ্গিতে পর্যবেক্ষণ করে চলেছে। একজন ফ্রিজ থেকে নতুন একটি বোতল বের করে আনলো, গ্লাসে ঢালার প্রয়োজন বোধ না করেই চুমুক দিয়ে চেয়ে রইল দৃশ্যপটে। অহনার সমস্ত দেহে রীতিমতো ভেঙে চুরে থমকালো। থামলো জিসান। বিভীষিকার হাতিয়ার ব্যাটখানা ছুঁড়ে ফেললো দূরে। পা দিয়ে চেপে ধরলো গ্রীবা। হিসিসে উচ্চারণ করলাম, কর্তৃপক্ষ, দেখি আজ কোন কর্তৃপক্ষ তোকে রক্ষা করতে আসে। এই পুরো ভার্সিটি আমার ক্ষমতার কলম, বুঝেছিস? আজকে তোকেও বোঝাবো কলামের বিদ্রোহের শাস্তি কেমন। একটানে অহনার রক্তমাখা ওড়নাখানি সরিয়ে একপাশে ছুঁড়েই দিল। জিসান দুর্বলতার বাধা দেওয়ার প্রচেষ্টা সম্ভবপর হল না। ঝাপসা হয়েছে দৃষ্টি, চঞ্চল করছে মাথা। গলা ছেড়ে চিৎকার দিতেও চাইল অহনা, সম্ভবপর হলো না। পাশবিকতায় মাতল সম্পূর্ণ দলচে। একজন মেঝে থেকে এক রমণীর পরিধানের টপখানা তুলে গুজে দিল অহনার মুখে। এই কি ছিল তবে তার পরিণতি? খুব বেশি কিছু কি চেয়েছিল জীবনের কাছে? মাকে নিয়ে একটু ভালো থাকার স্বপ্ন ছিল তার, এইটুকুই। অন্যায়ের প্রতিবাদ করে খুব কি বড় ভুল করে ফেলেছে? গরিবেও ক্ষমতার সম্মুখে বুড়ো আঙুল দেখিয়ে ন্যায়ের জন্য লড়াই করার পরিণতি কি এহেন মৃত্যু? তাকে এই পশুরা হয়তো সামান্যতম অংশ অবশিষ্ট রাখবে না, কেউ কোনোদিনও জানতেও পারবে না। হলের 3য় তলার 307 নম্বর এই রুমের ঠিক কি হয়েছিল? তার মা খুব কাঁদবে, নিঃস্ব হয়ে পড়বে। এই ধরিত্রীর বুকে যে ভবিষ্যৎ হতে পারত মধুর, তা পরিপূর্ণ হবে নিখোঁজ কালো আধারের। আফসোস হচ্ছে কে? সেদিকে
সেদিন জিসানকে ওইভাবে চর না দিলেই ভালো হতো। কি দরকার ছিল গরিব হয়ে আত্মসম্মান ধরে রাখার? এই ধরিত্রী অর্থের সম্মুখে নতজানো, অর্থ প্রতিষ্ঠা করে ক্ষমতাকে। দরকার ছিল না চুনুপুটি হয়ে রাঘব বোয়ালকে মোকাবেলা করতে যাওয়ার, দুঃসাহস করার। হায় আফসোস! না, বিন্দুমাত্র আফসোস অনুভূত হলো না অহনার। দৃষ্টি দৃঢ়চেরা। এই ধ্বংসকাব্য যদি পুনরায় রচনা করার সুযোগ হতো তাহলে সে তাই করত। কি হয়েছে? গরিব হিসেবে জন্ম নিয়েছে তো কি বা হয়েছে? তার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও নেই বলে, তাই বলে সে অন্যায়ের সাথে সয়ে যেত না? চুপচাপ গোলাম হয়ে সহস্র বর্ষ দাসত্ব করার তুলনায় প্রতিবাদী হয়ে আত্মসম্মান নিয়ে আত্মত্যাগের মহিমা অধিক নয় কি? হয়তো ইহকালে তার ব্যর্থ কিংবা কিন্তু পরকাল? এই ফাঁসুন্ডগুলোর কি ক্ষমতা ওই খোদার বিচারকের রুখে দেওয়ার? সৃষ্টিকর্তা মহা পরাক্রমশালী। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার কাছে নিজের সকল অব্যক্ত অভিযোগ পেশ করে অহনা এই বিশ্বজগৎ যদি তাকে সুবিচার নাও দেয়, ওই অন্তিম বিচারের দিনে রায় ন্যায়ের পক্ষেই সাফাই গাইবে। দৃষ্টি বুঝে নিল অহনা। একটি মাত্র আফসোস রয়ে গেল তার আম্মা, তার মা যেন ভালো থাকে, যেন তাকে দোষারোপ না করে, বুঝতে পারে তার অন্তরকে। অহনার অন্তরে চলা ঘূর্ণিপাকের মুহূর্তেই জানোয়ারের দল ব্যতিব্যস্ত আপন লালসা চরিতার্থ করতে। একে কি ঠিক লালসা বলে অভিহিত করা যায়? জিসানের হাতে উঠে এলো নিষ্ঠুরতা। যত্নে ভাস্কর্যের মতন আপন জীবন্ত ভাস্কর্যে করেই যেন নব্য শিল্প রচনা করে গেল সে। বাকিরাও থেমে নেই, তাদের অপবিত্র হাতের ছোঁয়া প্রবাহিত হয়ে চলেছে সর্বাঙ্গে। ভয়ঙ্করতম ব্যাপার হলো কক্ষে উপস্থিত রমণী দুজন দৃষ্টির সম্মুখে বিভীষিকা লক্ষ্য করেও সামান্যতম চলল না, বরং প্রয়োজনে অপ্রয়োজনে সাহায্যার্থে এগিয়ে এলো। তাদের আপন প্রাণের বিশেষ বাসনা রয়েছে, লালসার হয়তো নয় কিন্তু ধূসরতা পূর্ণ পাশবিকতার হাতে। প্রকৃতি আজ কাঁদল কুয়াশায় হয়ে। হায়রে দুনিয়া! সম অধিকারের তার লড়াই করা এই নারী যে অন্য নারীর নিকৃষ্টতম শস্ত্র, সুযোগ পেলে পিছপা হয় না আপন রূপ প্রদর্শনে। কি পুরুষ কি নারী ভেদাভেদ নেই এই অন্যায় সমরে। শ্রিয়মান হলো ধরিত্রী স্বয়ং, ঘন অমানিসায় ছেয়ে ফেলল ব্রহ্মাণ্ড। চারিপাশে আমাবস্যার ভয়া ছায়া। ঠিক যেই সময়ে এক প্রান্তে মেরিডিয়ান একাডেমির শিক্ষার্থী ব্যস্ত আনন্দ উদযাপনে, ঠিক তখনই বিরতির প্রান্তে রচিত হলো এক কুলসিত অধ্যায়। বর্ণনার ভাষাও যেখানে পেলেন। একটা সময় প্রাণ পাখি পরকালে যাত্রী হলো এক ভাগ্যের নিকট পরাজয় বরণ করেও বিন্দুমাত্র আফসোস না রাখা কঠোর চিত্তের রমণী সম্বোধনের মতন ততক্ষণে অবশ্য অবশিষ্ট নেই কিছুই। তবুও কি থমকালো হিংস্র দানবগুলো? মোটেও না। জারি রইল তাদের লীলা খেলা, যেন এক ভিন্ন রকম কামনার আস্বাদন। অভিশপ্ত রাত্রি জুড়ে শুধুমাত্র অশুভ প্যাঁচার ডাক শোনা গেল, সঙ্গে শুনশান নীরবতা। তদরূপী সম্পূর্ণ তৃপ্তি পেল না তারা। এই মহা প্রদর্শন প্রয়োজন, না হলে গোলাম পুনরায় ক্ষমতাবান প্রভুর প্রাণে চোখ তুলে চাইবে। ওই নয়নকে নির্বাসিত করা প্রয়োজন। তাই তো শেষ রাতের দিকে দেহটি তারা ঝুলিয়ে দিল রেলিংয়ে। দেখুক সকলে, দেখে শিক্ষানিক কি ফল প্রতিবাদের। 21শে জানুয়ারি রেমান গ্রুপের কোম্পানি ভবন। সম্পূর্ণ মিটিং কক্ষ জোরে পিনপত নীরবতা। কেউই কোনো প্রকার বাক্য উচ্চারণে সমর্থ নয়। সকলের দৃষ্টি বিশাল আকৃতির প্রজেক্টর স্ক্রিনের প্রাণে নিবদ্ধ। সুদীর্ঘ লম্বা টেবিলটার অন্তিম প্রান্তে স্থির ভঙ্গিমাতে বসে আসমান চেয়ে আছে হাতের ফাইলের দিকে। দুজন সেক্রেটারি দুই পাশে দারুণ নিঃশব্দ অপেক্ষারত। একটি নিঃশ্বাস নির্গত করে ফাইল বন্ধ করলো আসমান। সেটি টেবিলে রেখে কিছুক্ষণ নির্বাক থাকলো। অবশেষে শীতল কঞ্চে ব্যক্ত করল, আমদানি দ্রব্যাদির ওপর এমন অতর্কিত সরকারি শুল্ক বৃদ্ধির কারণ? আমার জানা মতে এই শুল্ক 5% নির্ধারিত, শুধুমাত্র রেমান গ্রুপের জন্য 8%। ব্যাপারটা ঘোলাটে হয়ে গেল না স্যার? কারণ দর্শানো হয়েছে যে রেমান এই মুহূর্তে দেশের সর্ববৃহৎ ব্যবসা সফল গ্রুপ, তাই অতিরিক্ত শুল্ক প্রদান করা বাধ্যতামূলক। একজন কর্মচারী উত্তর করলো। আসমান নিজের কপালে তর্জনী ঠেকিয়ে কিছুক্ষণ নিঃশব্দ রইল, তারপর বলল, গত মাসেও সরকারি, বেসরকারি এবং বিদেশি মোট 3টি টেন্ডার নানান নিষেধাজ্ঞায় বেহাত করতে বাধ্য করা হয়েছে আমাদের।
Don't you think that the government is against us? কেউ উত্তর করার সাহস করলো না। দৃষ্টিপাত ঘটালো মেঝেতে, চেয়ারে হালান দিল আসমান, সিলিং এর উদ্দেশ্যে তাকালো, আপন মনে বিড়বিড় করলাম, ব্যাপার নয়, তাদের খেলাধুলার ইচ্ছা পূরণ করা হবে। বসের এমন বাক্যের অর্থ উদ্ঘাটনে সকলে একে অপরের দৃষ্টি বিনিময় ঘটালো। উচ্চপদস্থ দুই একজন বাদীকে অমানিসের এহেন কথার অশুভ অর্থ ধরতে সক্ষম হয়নি। মিটিং জারি রাখার উদ্দেশ্যে দুজন প্রজেক্টের স্ক্রিনের উদ্দেশ্যে এগোচ্ছিল, কিন্তু অতর্কিতে মিটিং কক্ষের দরজা খুলে যাওয়ায় স্থবির হলো সকলে। ফিরে চেয়ে দেখা গেল বাহিরে দণ্ডায়মান এক গার্ডকে। কিঞ্চিত উত্তেজিত কণ্ঠে সে জানালো, সরি স্যার। এখানে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছে। পূর্বে জানানো হয়েছে যেন কোনো প্রকার ডিস্টার্বনেস না হয়। বয়স্ক থাচার ম্যানেজার কঠোর কণ্ঠে জানাতে গার্ড বিহ্বল দৃষ্টিতে তাকালো আসমানের উদ্দেশ্যে। স্যার, ম্যাম এসেছেন। আমরা ওনাকে অপেক্ষা করতে বলেছি, কিন্তু উনি রাজি নন, ওনার গার্ড জানালো। সমাপ্ত করতে পারল না সে। পাশ দিয়ে অভ্যন্তরে প্রবেশ করলো রোজা। অনুসরণে হাবিব খানিক বিরক্তি নিয়েই চাইল উপস্থিত ব্যক্তিবর্গ, কোনো জরুরি সময়ে এমন পারিবারিক হস্তক্ষেপ কাম্য নয়। আসমান নিজেও তা পছন্দ করে না। এর পূর্বে কোনোদিনও কোম্পানি বিল্ডিংয়ে তার স্ত্রীর আগমন ঘটে, যদিও তার সদ্য বিয়ে সম্পর্কে সকলেই অবহিত। ব্যাপারটা কতিপয়কে খানিক কৌতূহলীও করলো। চেয়ারে সোজা হয়ে বসে আসমান কিছু বলতে চাচ্ছিল মিটিং জারি রাখার উদ্দেশ্যে, কিন্তু রোজার অবয়ব লক্ষ্য করে থমকে পড়লাম। সম্পূর্ণ পাথরে পরিণত হয়েছে যেন সে। মুখখানে অদ্ভুত এক হীনমন্যতা এবং উদাসীনতার মিশ্র অভিব্যক্তি। আপন ঘরের মাঝে রয়েছে, সে জগতের কোনো স্থানে অবস্থান করছে তার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। দৃষ্টি উদ্ভ্রান্ত, শরীরে জড়ানো ওড়নাখানিও দুহাতে জোরপূর্বক আঁকড়ে ধরে রেখেছে। চাবি দেওয়া কলের পুতুল যেন সামান্যতম স্পর্শেই বুঝি ঘুরিয়ে চাপে। আউট। বজ্রকণ্ঠের আদেশে সকল স্থির হয়ে পড়ল। আসমান বাকিদের উদ্দেশ্যে তাকলে এবার সুস্থির কণ্ঠে নির্দেশনা দিলাম, মিটিং ইজ পোস্টপোন্ড, এভরিওয়ান স্টেপ আউট প্লিজ। একে একে চেয়ার ছেড়ে উঠে দাঁড়া পড়লো সকলে। শৃঙ্খলিতভাবে পরিত্যাগ করলো মিটিং রুম, এমনকি গার্ড আর সেক্রেটারিগণ। হাবিব বের হওয়ার পূর্বেই দরজা আটকে দিল সম্পূর্ণ বিস্তৃত কক্ষ জুড়ে। বর্তমানে শুধু রোজা এবং আসমান। নিজের পাশে একটি চেয়ার টেনে নিল আসমান, উদ্দেশ্য রোজা। রমণী এগুলো ঠিকই, কিন্তু পাশে চেয়ারে এড়িয়ে সোজা আসমানের সামনেই থমকালো। এক মুহূর্ত চেয়ে থাকলো, অতঃপর গুটিসুটি দিয়ে বিড়াল ছানার ন্যায় চেপে বসলো তার কোলে। দুবাহু জড়িয়ে মাথা গুজলো প্রশস্ত কঠিন বক্ষ মাঝে। নিশ্চুপ থাকলো আসমান, যেন হিসাব করে নিল পরিস্থিতি। পর মুহূর্তে অর্ধাঙ্গিনীকে আপন সুরক্ষিত বাহু ডোরে আগলে নিয়ে পিঠে ভরসার হাত বুলিয়ে নমনীয় কণ্ঠে শুধল। কি হয়েছে? নীরবতা। রোজা? ডুগরে কেঁদে উঠল অর্ধাঙ্গিনী। আসমানের বুকে আরো গভীরভাবে আড়াল করলো নিজেকে, আঁকড়ে ধরলো তার পরিধানের শার্টখানে। অধরে অধর চেপে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল, তবুও সম্ভবপর হলো না। রোজার এমন অবস্থা আসমানকে বিচলিত করে তুলল। এক বাহুতে তাকে জড়িয়ে ধরে অতঃপর অপর হাত ঠেকালো মাথায়। ধীরে ধীরে বুলিয়ে যেতে থাকলো স্নেহ। কিছু জিজ্ঞেস করলো না, তথাপি রোজার ভগ্ন কণ্ঠস্বর যেন আরো নিকট অভিযোগ জারি করতে থাকলো। মানুষ এতটা নিষ্ঠুর হয়? পাশবিকতাও এভাবে জনসম্মুখে প্রকাশ করতে হয়? আসমান কিছু উচ্চারণ করলো না, শুধু শুনে যেতে থাকলো এক মনে। অভিযোগ করতে দিল আপনাকে, উজাড় করে সবচা প্রকাশ ঘটাতে দিল। এমন যন্ত্রণাদায়ক মৃত্যু কেন? এই নৃশংসতা কেন? রোজার কান্নার ধমক বৃদ্ধি পেল। আসমানের অনুভূত হলো যেন তার হৃদয় মাঝে জোরালো এক তরঙ্গ খেলে গিয়েছে। রোজা ঠিক কী সম্পর্কের কথা বলছে সে অবগত নয়, কিন্তু এমন বেদনাদায়ক পীড়া তাকে আক্রান্ত করতে আরম্ভ করেছে। রোজার মুখে নিজের বুকে চেপে আসমান মৃদু কঞ্চে বিড়বিড় করল, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। ওরা ওরা ওর লাস্ট ওরা আমি আছি, কিচ্ছু হবে না। এই যে আমি আছি তোমার কাছে। রোজা নিঃশব্দে কেঁদে গেল। আসমান তাকে কি হয়েছে, কেন হয়েছে, তার কান্নার কারণ কিছু জিজ্ঞেস করলো, শুধু চুপচাপ নিজের ভরসার বাহু ডোরে আগলে রাখলো জ্যোৎস্নাকে। একটা সময় রোজা থামলো, মুখ তুলে তাকালো আসমানের দিকে। পানি খাবে? মাথা দোলালো রোজা। আসমান টেবিল থেকে পানির বোতল তুলে ক্যাপ খুলে রোজাকে দিল। নিজের পকেট থেকে রুমাল বের করে তার সিক্ত চেহারা মুছে নিল। পানি খাওয়া শেষ হতেই ললাটে আলতো চুমু এঁকে আসমান জানালো, আমার কেবিনে বসো, বাসায় নিয়ে যাব, ঠিক আছে?
শিশুসুলভ ভঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানালো রোজা। আসমান মেসেজ করতেই বাইরে থেকে একজন মেয়ে কর্মচারী ভেতরে প্রবেশ করলো। রোজাকে ধরে সাবধানে নিয়ে গেল বাইরে। সম্পূর্ণ কক্ষ ফাঁকা হতেই চেয়ার ছেড়ে উঠল আসমান। টেবিলে ঘেঁষে দেয়ালের সামনে এসে থমকালো। স্বচ্ছ সীমানার ওপাশ জুড়ে সমস্ত নগরী যেন দৃশ্যমান, ব্যস্ত সকলে আপন পরিক্রমায়। টেবিলের গায়ে হেলান দিয়ে দু হাতে পকেটে ভরে এক দৃষ্টি চেয়ে রইল আসমান। কিছুক্ষণের মাঝেই মৃদু পদশব্দ শোনা গেল। সামান্য মাথা কাত করে চাইতে হাবিবকে টান টান শির দাঁড়ায় দণ্ডায়মান লক্ষ্য করা গেল। রিপোর্ট। শুধুমাত্র একটি শব্দে উচ্চারণ করলো অমানিসা। প্রতিধ্বনি জোয়ার তোল তার সমস্ত কক্ষ জোড়ে। সময় নামক সোনার হরিণ কখনো কারোর জন্য থমকে থাকে না। সে প্রবাহমান শ্রুতিহীনীর উর্মিমালা নেয়। 21শে জানুয়ারি পেরিয়ে ধরিত্রী পদার্পণ করেছে। 24শে জানুয়ারিতে গোটা তিনটে দিন অতিবাহিত হয়েছে কুলসিত ধরিত্রীতে। কিন্তু সেই কদর্যতার চিন্তা কয়েকজনের। কারো কিছু এসে গিয়েছে। হ্যাঁ, সামান্য অন্তর কেঁপেছে অবক্ষয়ের প্রমাণে। কিন্তু ক্ষমতার জোরে যে সবটুকু লোপাট হয়েছে তা অহনার যে শরীর প্রদর্শন করার উদ্দেশ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল তা পোস্টমর্টেম পর্যন্ত করার সুযোগ দেওয়া হয়নি। অত্যন্ত তড়িঘড়ি করে বেয়ারিশ হিসেবে দাফন সম্পূর্ণ করা হয়েছে। কোথায় তার ঠিকানাটুকু পর্যন্ত নেই কারো নিকট। বেওয়ারিশ অহনা কই? তার তো পৃথিবীর এক জন্মদাত্রী ছিল। মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশে হারিয়ে বিশ্ববিদ্যালয়ের দুয়ারে দুয়ারে ভিক্ষার আঁচল বিছিয়ে ঘুরেছেন মা, কিন্তু তার সন্তানের খোঁজ কেউ দিতে পারেনি। কর্তৃপক্ষ হতে আরম্ভ করে শিক্ষার্থী সকলের মুখেই ক্ষমতার কুলু পিটে দেওয়া হয়েছে। রোজা কয়েকদিন ক্লাসে যায়নি, মানসিকভাবে ভেঙে পড়েছে সে কিছুটা। এমন একটি রাত যায়নি এই পর্যন্ত যে সে দুঃস্বপ্ন দেখে জেগে উঠছেনি। অহনার সঙ্গে তার বন্ধন হয়তো খুব বেশি দৃঢ় নয়, অল্প কিছুদিনের পরিচয়, কিন্তু সম্পর্ক তো এক প্রকার বনসুলভই ছিল। যদি অহনার স্থানে ভিন্ন কোনো নারী হতো, তবুও এহেন বর্বরতা মেনে নেওয়ার মতো পাষাণ হৃদয় রোজার এখনো তৈরি হয়নি। আসমান ছিল তার পাশে। রোজা নিজ মুখে ফুটে অহনার সম্পর্কে কিছুই বলেনি তাকে, কিন্তু স্বামী তার যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়ে সম্পর্কে অতিবাহিত সে খুব ভালোভাবে জানে। বিষয়টির প্রতি খুব একটা আগ্রহ আসমান প্রদর্শন করেনি, সে স্বাভাবিক। তবুও রোজার অতিরিক্ত যত্ন সে কোনো খামতি রাখেনি। দুঃস্বপ্নের কারণে জেগে গেলে আসমানও সারা রাত তাকে আগলে নিয়ে বসে থেকেছে। সামান্যতম খেদের অভিযোগটুকু পর্যন্ত করে না, শুধু একটাই কথা বলে, সব ঠিক হয়ে যাবে। গতকাল একজন মানসিক চিকিৎসকের পরামর্শ গ্রহণের চিন্তা রোজার নিকট পরিষ্কার করেছে আসমান, কিন্তু রোজা কিচ্ছু বলেনি। নিজেকে গুছিয়ে নিয়েছে, নিজেই গুছিয়ে নিতে ইচ্ছুক সে। হয়তো আসমান ঠিকই বলেছে, ক্ষমতার জোরে ধামাচাপা দেয়া এক বর্বরতা অধ্যায়ের ইতি এখানেই। সময়ের পরিক্রমায় অহনা নামক অস্তিত্ব মুছে যাবে মানুষের অন্তর হতে, কিন্তু দগদগে ঘা তা কি কোনো মেরামত হবে? আজ চতুর্থ দিন পুনরায় ভার্সিটিগামী হয়েছে রোজা। কিছুটা বারণ করেছিল কিছুদিন পড়াশোনা থেকে দূরে থাকা শ্রেয়, তবুও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন উঠে পড়ে লেগেছে পরিবেশ স্বাভাবিক করে তোলার জন্য। প্রত্যেকটি ভার্চুয়াল গ্রুপে ইতিমধ্যে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো ছাত্রছাত্রী যদি এই বিষয়ক আলোচনায় জড়িত থাকে তাহলে তাকে বহিষ্কার করা হবে। নব উদ্যমে প্রারম্ভের আশায় ক্লাস পরীক্ষা আরম্ভ করা হয়েছে, যদিও তা আদতে আগামী মাসে নেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গাড়ি থামাতে নিচে নেমে চারিপাশ নির্বিকার এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করল রোজা। সবকিছু একই রকম আছে। শিক্ষার্থীদের যাতায়াত, কলকাকলি মুখর ক্যাম্পাস, কর্মচারী শিক্ষকদের কর্মব্যস্ততা। হায় রে পৃথিবীবাসী, এত স্বাভাবিক তারা, যেন কোনো দিন কোনো প্রকার পাপাচারে চিহ্নটুকু পর্যন্ত পড়েনি এই প্রাঙ্গণে। একটি দীর্ঘ শ্বাস নির্গত হলো রোজার বক্ষ থেকে। ভাবলো কিভাবে আরও কয়েকটি বছর সে অতিবাহিত করবে এই শিক্ষা প্রতিষ্ঠান নামক কারাগারে। পায়ে পায়ে নিজের ক্লাসে পৌঁছতেই রোজা এক নজর থমকালো। উপস্থিত সহপাঠীরা সকলেই তার দিকে এক অদ্ভুত দৃষ্টি মেলে চাইল। যদিও কিছু উচ্চারণ করলো না, তবুও তাদের নয়ন জুড়ে মিশ্রিত বিশ্বাস রেখায় স্পষ্ট। এখানে অহনা সম্পর্কিত যে কোনো আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। উঠল রোজা, প্ল্যাটফর্ম পেরিয়ে পায়ে পায়ে পৌঁছলো সবচেয়ে উঁচু প্রান্তে। নিঃশব্দে বসে পড়ল। অন্যান্য ডিপার্টমেন্টের খবর অজানা, তবে বিশেষভাবে সমগ্র জার্নালিজম ডিপার্টমেন্ট জুড়ে তীব্র শীতলতার
আবহাওয়া। শিক্ষার্থীগণ সম্পূর্ণ সুস্থির, কারো মুখেই কোনো প্রকার হাসি নেই, কেমন যেন ঘুমট পরিবেশ। নিয়মতান্ত্রিক ভাবে সবকিছু হলো। প্রফেসর এলেন, ক্লাস টেস্টের উদ্দেশ্যে সকলকে পেপার বণ্টন করা হলো। সবকিছু এতটা স্বাভাবিক গতিতে এগোচ্ছে যে তার রীতিমতো হাঁসফাঁস ঠেকছে। নিজের পেপারে নাম লিখতে গিয়ে রোজা অনুভব করলো তার হাত কিঞ্চিত কাঁপছে। জোরপূর্বক হৃদয়কে শাসিয়ে সে লিখল। প্রফেসর পোডিয়ামে উঠে এলেন, তৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, পরীক্ষার পূর্বে সবার উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। নজর তুলে প্রত্যেকটা দৃষ্টি আবদ্ধ হলো মহান শিক্ষকের উদ্দেশ্যে। সামান্য কণ্ঠ পরিষ্কার করে 50 অভিজ্ঞতা সম্পন্ন প্রফেসর জানালেন, আমাদের একাডেমিক সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তোমাদের শিক্ষাবর্ষ আরম্ভ হয়ে গিয়েছে। সামনে প্রেজেন্টেশন, ফার্স্ট টার্ম, ফিল্ড ট্রিপ সবই আসন্ন। কিন্তু জার্নালিজম ডিপার্টমেন্টের কর্তৃপয় শিক্ষার্থীকে উশৃঙ্খলতা প্রদর্শন করতে দেখা যাচ্ছে। বিশেষ করে গোপন টেলিগ্রাম গ্রুপ বানিয়ে তাতে প্রতীতিকর ঘটনা সৃষ্টির পায়তারা করা হচ্ছে এমন খবর রয়েছে কর্তৃপক্ষের কাছে। থামলেন তিনি, সকলের অভিব্যক্তি পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন, তাই জার্নালিজম ডিপার্টমেন্টের সকলকে সাবধান করে দেওয়া হচ্ছে তারা যেন কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে জড়িত না থাকে। এমন প্রমাণ পাওয়া গেলে বিনা বাক্যে বহিষ্কার করা হবে তাকে। পিনপতন নীরবতা। প্রত্যেকের মুখ জুড়ে ফুটে ওঠা আক্রোশ। পূর্ণ দৃষ্টিতে প্রফেসর কিঞ্চিত বিব্রত বোধ করলেন। কণ্ঠের সুর পাল্টে নমনীয় কণ্ঠে বললেন, দেখো বাচ্চারা, তোমরা আমাদের ছেলে মেয়ের বয়সী। আমি তোমাদের কোনো ক্ষতি চাই না, তাই আমার উপদেশ থাকবে তোমরা নীরব থাকো, নিজেদের কাজে নিজেরা মনোযোগ দাও, পড়াশোনা করো, এটুকুই যথেষ্ট। তোমাদের বুঝতে হবে ওরা ক্ষমতাবান, এই ক্ষমতার কাছে কর্তৃপক্ষ জিম্মি। আর সম্ভব হলো না রোজার পক্ষে। ঠাস করে হাতের কলমটি টেবিলে রেখে সে উঠে দাঁড়ালো। তার এমন অতর্কিত আহ্বান সকলের মনোযোগ আকর্ষিত করলো। প্রফেসর চশমার লেন্স অভ্যন্তরে হতে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শুধালেন, কি ব্যাপার রোজা, এনি প্রবলেম? ক্ষমতার কাছে কর্তৃপক্ষ জিম্মি। অহনার রক্তের সঙ্গে গাদ্দারি করতে একবারও বিবেকের দংশন হচ্ছে না প্রফেসর? হতবিহল ক্লাসরুম। সামান্য গুঞ্জন উঠল, তবুও নিশ্চল রোজা। আর সহ্য করা যায় না, তন্তর তার পড়ছে প্রচন্ড বিদ্রোহের আগুনে। এই বিবেক বারংবার স্মরণ করিয়ে দিচ্ছে অহনা নামক ছোট্ট বোনটির নির্মম আত্মত্যাগ। কিভাবে মেনে নেওয়া সম্ভব, আর কত চুপ করে সয়ে যাওয়া সম্ভব? রোজা, বিহেভ ইউর সেলফ। তোমার শিক্ষা দেখে আমি অবাক হচ্ছি। আর আমি আপনার মতন শিক্ষিত ভদ্রের খোলস গায়ে জড়ানো নামধারী শিক্ষকদের দেখে অবাক হচ্ছি প্রফেসর। ক্ষমতার সামনে যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে যায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ডের ভূমিকা পালন করবে কোন দুঃখে, কোন দুঃসাহসে? তিত্তির করে কাঁপতে থাকা রোজার অধর অধিক আবেগের তাড়নায় উভয় হাত তার মুষ্টিবদ্ধ। প্রফেসর নির্বাক দৃষ্টিতে নিক্ষেপ করে রেখেছে তার পানে। অস্থিতিশীলতা, শৃঙ্খলতা, কি বলছেন আপনি? এসবের চেষ্টা চালাচ্ছে আমার ভাই বোনেরা। জিসান আহসানকে চোখে পড়ে না আপনার কর্তৃপক্ষের? কিভাবে সে গায়ে বাতাস লাগিয়ে সম্পূর্ণ ক্যাম্পাস দাপিয়ে বেড়ায়? কোথায় ন্যায় বিচার? অপরাধীরা আজ নিঃসঙ্গ, বিদ্রোহীরা অপরাধী। স্টপ ইট। আর একটাও কথা না। তোমার বয়স কত মেয়ে? জীবনে কতটুকু বোঝো? তোমাদের একটাই সমস্যা, রক্ত গরম বেশি, ভেজে ভরা শরীর, তেজ কমিয়ে মস্তিষ্ক দিয়ে ভাবো। এমন মস্তিষ্কের দরকার নেই যে মস্তিষ্ক ন্যায় অন্যায়ের ফারাক করতে পারে না। নিস্তব্ধ প্রফেসরও জবাব প্রদানে হিমশিম খাচ্ছেন। ক্রমেই সকলের চিত্তে দৃঢ় তার ছাপ ফুটে উঠেছে, যেন স্ফুলিঙ্গ তাদের মাঝে ঠিক চলছিল। তার অগ্নুপাত ঘটিয়েছে রোজা। ন্যায় অন্যায়ের পাঠ এখন তোমার কাছে থেকে শিখতে হবে আমাদের। চুপচাপ পরীক্ষা দিতে বসো। তুমি ভালো ছাত্রী, আমি ভুলে যাচ্ছি তোমার সঙ্গে আমার বাকবিতঙ্গ হয়েছিল। পরীক্ষা শেষ করে লেকচারে বসবে চুপচাপ। স্টুডেন্টস, ইউর এক্সাম স্টার্টস নাও। মুহূর্ত দাঁড়িয়ে থাকলো রোজা, দ্বিধা নিত প্রত্যেকে। এক নজর দৃষ্টি গেল রোজার একদম
সামনের গ্যালারিতে ঠিক যে স্থান থেকে মাত্র কিছুদিন আগেও বসতো অহনা, আজ সমস্ত স্থান শূন্যতায় আচ্ছাদিত। হাহাকার চারিপাশ জুড়ে। সিদ্ধান্ত এলো হৃদয়। টেবিল থেকে নিজের সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগ ভরে রোজা হনহন করে নেমে এলো সিঁড়ি পেয়ে। ভ্রুকুচকে তাকালো প্রফেসর। এমন মেরুদণ্ডহীন শিক্ষক এবং কর্তৃপক্ষকে আমার ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে বিশ্বাসযোগ্য নয়। কোনো এক সময়ে আমার সঙ্গেও যে বিশ্বাসঘাতকতা করা হবে না তার নিশ্চয়তা কোথায়? তাই আমি একজন দায়িত্ববান শিক্ষার্থী এবং একজন বিবেকবান মানুষ হিসেবে এই পরীক্ষা বয়কট করছি। বিস্তৃত গ্যালারি কক্ষ ক্লাস জুড়ে প্রতিধ্বনিত হলো রোজার কঠোর কণ্ঠস্বর। চোয়াল ঝুলে পড়ল প্রফেসরের। সামান্যতম প্রতিক্রিয়া প্রদর্শনের পূর্বেই রোজা উঁচু ঘুরল এক নজর বাকিদের উদ্দেশ্যে চেয়ে সোজা হেঁটে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। কয়েক মুহূর্ত তীব্র নীরবতা, শুধু গমগমে গুমোটতা পরিবেশ জুড়ে। প্রফেসর নিয়ন্ত্রণ আনলেন নিজের মেজাজ। এক একটা চরম বেয়াদব। ফিরলেন বাকিদের উদ্দেশ্যে ধমক দিয়ে বলেন, একজন গিয়েছে, তার ওই সিজিপিএ তে প্রভাব পড়বে। তোমরা পরীক্ষা শুরু করো দ্রুত। তবুও নড়ল না কলম। আঙুল চুমো চেপে বসলো কাগজের পাতায়। বিবেক করা নাড়ল হৃদয়ের দুয়ারে। সহসাই দ্বিতীয় গ্যালারির মাঝে উঠে দাঁড়ালো আরেকজন ছেলে, নাম অভিষেক। চোখের চশমা ঠিকঠাক করে সে তৃপ্ত কণ্ঠে ঘোষণা করল, আমি অভিষেক চৌধুরী, জার্নালিজম ডিপার্টমেন্টের একজন দায়িত্ববান শিক্ষার্থী এবং একজন বিবেকবান মানুষ হিসাবে এই পরীক্ষা বয়কট করছি। ব্যাগ কাঁধে তুলে লাফিয়ে সে নিচে নামলো। তাকালো না প্রফেসরের দিকে, সোজা বেরিয়ে গেল বাইরে। প্রফেসর বাকরুদ্ধ হয়ে পড়লেন সম্পূর্ণ। তাকে আরো একমাত্র হতবিহ্বল করে তুলল শেষ প্রান্তের আরেক শিক্ষার্থী দাঁড়ালো। আমি মালিহা আফসার, জার্নালিজম ডিপার্টমেন্টের একজন দায়িত্ববান শিক্ষার্থী এবং একজন বিবেকবান মানুষ হিসেবে এই পরীক্ষা বয়কট করছি। কেজি পরোয়া করলো না মালিহা। সিঁড়ির টপকে নেমে ত্যাগ করলো ক্লাসরুম। অতঃপর থামলো নাই গণজোয়ার। একে একে সকলে নিজেদের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। এবার কোনো প্রকার ঘোষণারও প্রয়োজন হলো না। বেপরোয়া দুর্বার তরুণ্য বয়কটের জোয়ার তুলে একে একে পরিত্যাগ করলো কারাগারের দুয়ার। হিড়িক লাগা নবজাগরণের পানে নিষ্পলক চেয়ে রইল প্রফেসর। ঠিক কেমন অনুভূত হলো অন্তরের মাঝে জানা নেই। ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে অতর্কিতে দানা বাঁধতে থাকা মহাপ্রলয়ের পানে চেয়ে থাকলো অবাক নয়নে। সম্পূর্ণ লাইব্রেরি কক্ষ শুনশান নীরবতা। একমাত্র রোজা ব্যতীত অন্য কারো উপস্থিতি নেই। মাঝখানের একটি টেবিলের সামনে বসে অবহেলায় নির্বাচিত বইটির দিকে একদৃষ্টিতে চেয়ে আছে রোজা। যেন খুব মনোযোগের সহকারে পড়ছে, কিন্তু তার চিন্তাধারা আদতে ঘুরপাক খাচ্ছে ভিন্ন কিছু নিয়ে। মাত্র কিছুদিন আগেও লাইব্রেরিতে এলে তার পাশে বসা মেয়েটি আজ না জানি কোথায় সাহিত্য, আদৌ সাহিত্য নাকি তার নিশ্চয়তাটুকু পর্যন্ত নেই। কেন কোনো বিশ্বাস নেই ক্ষমতার সামনে নতজন হয়ে থাকা ওই অমানুষদের? হয়তো পুড়িয়ে নিয়েছে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। সেই দিনের হলের 3 তলায় ঝুলন্ত সে দৃশ্য যেন এখনো ভাসছে রোজার নয়ন জুড়ে। বর্বরতার সঙ্গে সে অভ্যস্ত, কিন্তু এহেন প্রদর্শন আর কতটা নিচে নামা বাকি আছে মানবজাতির? কিছুদিন আগেও হাস্যজ্জ্বল অভিব্যক্তি নিয়ে ক্লাস করা মেয়েটি আজ শুধু স্মৃতি হয়ে গিয়েছে। সেই স্মৃতিটুকুও লালনের অধিকার নেই যেন কারো। তার অস্তিত্ব মুছে দেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা চলছে তার ওই অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে। বাইরে একটা মানুষও জানে না এই নামি দামি প্রতিষ্ঠানের অন্তরে লুকিয়ে থাকা কদর্যতার খবর। ভাবতে কেমন যেন বিষণ্ণতা ছেয়ে গেল অন্তর। নয়ন ভর করলো চলচলে আবেগ। মুষ্টিবদ্ধ হলো হাত রোদের উদ্গীরণে। বুয়া আপু, ভাবনার দুনিয়ায় পেরিয়ে বাস্তবে পদার্পণ করলো রোজা। বইয়ের পাতা থেকে মুখ তুলে তাকালো ডাক উদ্দেশ্য করে। নজরে এল অভিষেককে। সে অবশ্যই একা নয়, 5 জনের একটি ছোট্ট দল। মালিহা, আরিয়ান তার সঙ্গী ক্লাসমেট। বাকি 2 জনের চেহারা ছিল, নাম জানা নেই তার। 2য় বর্ষের শিক্ষার্থী, তথাপি রোজার তুলনায় বয়সে ছোটই। সকলে একত্রে এগিয়ে এলো। তাতে রোজা কিঞ্চিত বিস্মিত হয়ে বইটা বন্ধ করে মনোযোগী দিল। কি ব্যাপার অভিষেক? এক মুহূর্ত নীরবতা থাকলো। ছেলেটি পরক্ষণেই নিজের চশমাটা ঠিকঠাক করে নিয়ে তৃপ্ত কণ্ঠে জানালো, এভাবে আর চলতে পারে না আপু। কতদিন মনুষ্যত্ব চেপে কাপুরুষের মতন বসে থাকবো বলতো? আমাদের কি প্রতিবাদ করা উচিত নয়? দেখনি প্রতিবাদের পরিণতি? রোজার প্রশ্নে সকলে একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় করলো। এগুলো মালিহা।
দেখেছি আপু, দুই নয়ন মেলে সবটাই দেখেছি। এই অন্তর কিচ্ছু ভুলেনি। যেই পথে নামতে চাইছি সেই পথের পরিণতি সম্পর্কে আমরা সকলেই অবগত। তবুও বলবো, আরো একবার গর্জে উঠুক বিব্রহ। সামান্যতম কাঁপল না মেয়েটির কণ্ঠস্বর, চির চেতনায় বলিয়ান সে। অপর একজন মেয়ে এগিয়ে জানালো, আমার নাম সাবিহা। রোজা আপু, অহনার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ ছিল না, শুধু একবারই এসেছিল প্রথম প্রথম কিছু আগের নোটস নিতে। তখন যা আলাপ হয়েছে তাতে মনে হয়েছে মেয়েটি যথেষ্ট ভালো, তার এমন পরিণতি মানা যায় না। আমরা সকলেই জানি ওর সাথে ঠিক কী হয়েছে। একজন নারী হয়ে এমন নৃশংসতা কিছুতেই মানতে পারছি না। আজ অহনার সঙ্গে হয়েছে, কাল পরশু আমাদের সঙ্গে হবে না, তার নিশ্চয়তা কোথায়? পুরুষ জাতি, কিন্তু একজন পুরুষ হয়েও অপর এক পুরুষের এমন বর্বরতা কাম্য নয়। অহনা আমাদের বোন, আমাদের সকলের বোন। বোনটাকে ওরা নিষ্ঠুরভাবে নিঃশ্বাস করে দিল। একজন ভাই হিসাবে আমি কিছুতেই চুপ থাকতে পারছি না, নিজেকে কাপুরুষ মনে হচ্ছে। আরিয়ানের চোখ জুড়ে স্পষ্ট অশ্রুরেখা ভাসল। মালিহা একটা টিস্যু এগিয়ে দিতে সে উল্টো ঘুরে নিজের চোখ মুছতে লাগলো। নির্বিকার চেয়ে থাকলো রোজা। আপু, একাটু ভাঁজ করে রোজার সম্মুখে বসলো অভিষেক, চাইলো করুণ অভিব্যক্তি নিয়ে। আমরা কি আমাদের বোনটাকে সুবিচার দিতে পারবো না? অহনা হয়তো ওই পারের জগৎ থেকে চেয়ে আছে আশা নিয়ে, আর ভাই বোনগুলো তার আত্মার ত্যাগকে বৃথা যেতে দেবে না। কিন্তু আমরা ক্ষমতার ভয়ে ঠক ঠক করে কাঁপছি। কি ছিল আমার, কি ছিল অহনার? কিছুই না, এক নিঃসত্বতার মৃত্যু প্রতীক। তবুও সামান্য ভয় পায়নি সে ক্ষমতাবানের মুখোমুখি হওয়ার। আর আমরা এত বিত্তশালী হয়েও বা লাভ কি? ক্ষমতার সামনে সেই নতজানুই তো হয়ে রয়েছি। অভিষেকের কথাগুলো রোজার অন্তরে কড়া নাড়লো তীব্র ভাবে। দীপ্ত দৃষ্টিতে চেয়ে সে থাকলো ভাই বোনগুলোর উদ্দেশ্যে। মালিহা বলল, আপু প্লিজ কিছু একটা করো। আজ যেমন করে তুমি একাই বয়কটের আওয়াজ তুললে, ঠিক তেমন একটা নেতৃত্বই আমাদের প্রয়োজন। আমরা শুধুমাত্র তোমাকেই বিশ্বাস করি, আর কাউকে না। হ্যাঁ, সংখ্যায় অনেক কম আমরা, তবু যথেষ্ট আত্মবিশ্বাস আমাদের রয়েছে। অহনাকে সুবিচার এনে দিয়ে তবেই ক্ষান্ত হবে এই হৃদয়। কয়েক মুহূর্তে নীরবতা ভাবলো রোজা। তার অন্তর চেঁচে শুধুমাত্র একটি সিদ্ধান্তই ঘোষণা করছে। আর যদি ঐক্য তৈরি না হয় তবে আর কোনোদিনও হবে না। ক্ষমতা চাপে পিষ্ট হবে সকলে। অদ্ভুতভাবে ভাগ্যের চক্রে আবদ্ধ হয়ে গিয়েছে রোজা যেন। চিত্রলেখা আর এখন অহনা, মেয়েগুলোর কি কোনো দোষ ছিল? তবু লালসার বন্দী হতে হয়েছে কেন তাদের? চিত্রর একজন আসমান ছিল, কিন্তু অহনার কে চাইবে তার ন্যায় বিচার? দৃঢ় অঙ্গীকারে কাঁপলো যেন রোজার সর্বাঙ্গ। দুর্বল, অক্ষম, ক্ষমতাহীন সে ছিল, বর্তমানে আর নয়। যদিও ক্ষমতাহীন থাকতো তবেও কোনোদিনও এড়িয়ে যাওয়া সম্ভবপর হতো না তার পক্ষে। উঠে দাঁড়ালো রোজা, কঠোর দৃষ্টিতে তাকালো সকলের দিকে। প্রত্যেককে পর্যবেক্ষণ করলো নিগুড় নজরে, যেন তার নয়ন ভেদ করে লক্ষ্য করলো তাদের অভ্যন্তর পর্যন্ত। একবার যদি এই বিদ্রোহ শুরু হয় তবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবার কোনো উপায় নেই। পারবে তোমরা সংগ্রাম করতে? অন্যায়ের এই লড়াইয়ে অন্তিম মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে, যত বাধাই আসুক না কেন? এক মুহূর্ত ভাবনায় পতিত হলো সবাই। একে অপরের মাঝে চাইলো, মাথা নেড়ে যেন এক নীরব সম্মতিতে যুক্ত হলো। রোজার উদ্দেশ্যে ফেললাম, অবশ্যই পারবো আপু, আমাদের বোনের রক্তের দাম না নিয়ে আমরা ঘরে ফিরবো না। সামান্য সন্তুষ্টির হাসি উদ্রেক ঘটল রোজার অধরে। পরিমিত অথচ অদ্ভুত দুঃসাহসে সিক্ত করলো কণ্ঠে। ফিরফির করলাম, তবে আরো একবার হোক বিদ্রোহ। প্রচন্ড সাহসে উদ্ভাসিত হলো যেন তারুণ্য। নিজের হাতখানা অগ্রসর করলো অভিষেক, জানালো, আমার বোনের সম্মানের জন্য অন্তিম নগ্ন পর্যন্ত সংগ্রাম করতে আমি প্রস্তুত আমিও। মালিহা নিজের হাতটি রাখলো তার উপর, অতঃপর আরিয়ান এবং সাবিহা, সবশেষে রোজা নিজের হাতটি রেখে প্রজ্বলিত দৃষ্টিতে তাকালো সম্মুখে। সকলের নয়ন জুড়ে দিকে দিকে জ্বলন্ত স্ফুলিঙ্গের দাবানলে রূপান্তরিত হওয়া এখন মাত্র কিছু সময়ের ব্যাপার। ঘণ্টাখানিক পরে
নগর থানার সামনে এসে থামলো দুইটি গাড়ি। দরজা খুলে একে একে বেরিয়ে এলো বিশ্ববিদ্যালয়গামী ছেলে মেয়েগুলো। রোজা বাইরে পা রাখতেই হাবিব তার উদ্দেশ্যে এক নজর তাকালো, যেন যা হচ্ছে তাতে তার সম্মতি নেই। তবুও রোজার কাজে নিষেধাজ্ঞা আরোপের কোনো অধিকার নেই তার, যদি না সাংঘাতিক বিপদের মুখোমুখি হয়। রোজা অবশ্য হাবিবকে তেমন কিছুই বলল না। তাকে ঘিরে ধরলো বাকিরা। পকেটে হাত ঢুকিয়ে থানার প্রাঙ্গণকে দিকে চেয়ে আছে আরিয়ান। জিজ্ঞেস করলাম, আমরা এই মুহূর্তে থানায় কেন এসেছি রোজা আপু? জিসান আহসানের বিরুদ্ধে মামলা দায়ের করতে। এক মুহূর্তে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সবাই। রোজা মাথা কাত করে জানালো, প্রথমেই বিদ্রোহ করতে গেলে আমাদেরই হেনস্থা করা হবে সিস্টেমের দোহাই দিয়ে। শুরুতে সিস্টেমের দুয়ারে দাঁড়িয়ে দেখা যাক, যদিও জানি লাভ হবে না, তবু আমাদের নিকট হাতিয়ার থাকবে জানানোর যে আমরা আইনের কাছে গিয়েছিলাম। সকলকে মাথা নাড়লো সম্মতিতে। থানার দিকে এগোতে এগোতে রোজা জানালো, অভিষেক আর আরিয়ান, তোমাদের দায়িত্ব সেদিনের সকল তথ্য সংগ্রহ করা। অনেকেই সেদিনের বর্বরতার বহু ছবি ভিডিও তুলেছে, যদিও অধিকাংশ বেহাত হয়েছে, তবু আমি নিশ্চিত কিছু না কিছু অন্তত আছে। আমাদের শক্ত প্রমাণ লাগবে প্রকাশের জন্য। আমার কাছে আছে কিছু ছবি, যদিও ঝাপসা, মুছতে বলেছিল, লুকিয়ে পেন ড্রাইভে সংরক্ষণ করে রেখেছি। জানালো অভিষেক। আরিয়ান মাথা দুলিয়ে বললাম, চিন্তা করো না রোজা আপু, সবকিছু জোগাড় হয়ে যাবে। থানার ভেতরে প্রবেশ করলো সকলে। সম্পূর্ণ স্থানটি ব্যতিব্যস্ত, ঠিক কাজে নয়। হাবিলদারগণ আশেপাশে পায়চারি করছে। উচ্চ পদের কর্মকর্তার বেশিরভাগ এখনো থানায় পৌঁছায়নি। এতগুলো তরুণ তরুণীকে একসঙ্গে দেখে সামান্য ভ্রুকুটি করে চাইলো সকলে ফিরে ফিরে, কারো কোনো প্রকার অনুমতি না নিয়েই। রোজা টেবিলের সামনে একটি চেয়ার টেনে বসে পড়ল। তাতে একজন হাবিলদার এগিয়ে আসছিল, কিন্তু রোজার পাশে দাঁড়ানো হাবিবের তীক্ষ্ণ চাহনিতে বিব্রত হয়ে পিছিয়ে গেল। টেবিলের উপরে নেম প্লেট নেড়ে চেড়ে রোজা আপন মনে পিপির করল, ওসি ওসমান আহমেদ। দুপুর 12টা পেরিয়ে গেল, ওনার এখনো অফিস শুরু হয়নি দেখছি। স্যার ফিল্ডে আছেন, আপনার কি দরকার? চোখ তুলে পুলিশের ইউনিফর্ম পরিহিত গাচ্চা কোচ্চা ধরনের লোকটাকে লক্ষ্য করে রোজা বলল, সেটা না হয় আপনার স্যার ফিল্ড নামক বাসা থেকে থানায় পৌঁছলে তাকেই জানাবো। রোজাকে কিছু না বলে এবার বাকিদের উদ্দেশ্যে ফিরল সে। এই তোরা থানার মধ্যে এত ভিড় করে কেন? যাও বাইরে গিয়ে দাঁড়াও। ওরাও এসেছে আমাদের সাথে, ওদেরও অভিযোগ আছে। বাইরে যাওয়ার কোনো কারণ দেখছি না। রোজার উত্তরে তেতে উঠে বারান্দা বলেই বসল, নিজেকে কি এই দেশের প্রেসিডেন্ট মনে করেন নাকি? একটা বিলাসী গাড়ি নিয়ে কি থানায় ঢুকলেন? অমনি তেজের ঠেলায় টেকা দেয়। আপনাকে কি পায়ে পড়ে সালাম করতে হবে এখন? এলাকার বড় ভাই এলে তাই তো করেন মিস্টার অফিসার, তাই না? তর্ক করেন কেন? আপনার কি কাজ বলেন? মামলা দায়ের। কিসের মামলা? ধর্ষণ ও হত্যা মামলা জিসান আহসানের বিরুদ্ধে। স্পষ্ট কম্পিত হলো অফিসার। শুধুমাত্র সেই নয়, আশেপাশের বাকিরাও যেন কেমন বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে। নিজেকে দ্রুতই নিয়ন্ত্রণ করে সে জানালো, এটা স্যারকে জানাতে হবে। উনি অনুমতি দিলে তারপরই সব করা যাবে। জানতাম আপনার নেম প্লেটের এসআই ট্যাগের কোনো ভ্যালু নেই, সেই ওসির কাছেই ভিড়তে হবে। খেপে গিয়ে সে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু এর পূর্বে বৃহৎ শারীরিক গঠনের অধিকারী ওসি হেলে দুলে প্রবেশ করলেন ভেতরে। তেজস্বী কণ্ঠে শুধলেন, সকাল সকাল এত হাউকাউ কিসের থানায়? সকলের স্যালুট ঠুকলো এক চোখে, কিন্তু ওসির তাতে বিন্দুমাত্র পরোয়া নেই। অধরে ওপরে কাঁচা গোফে সে তা দিতে দিতে শকুনি দৃষ্টি লক্ষ্য করছে যাচ্ছেন তিনি সকলকে। থানায় হঠাৎ স্টুডেন্ট চোরা পড়লো কেন? চেয়ার টেনে উঁচু দিকে বসতে বসতে প্রশ্ন ছুড়লেন ওসি। প্রয়োজন হলে তো আইনের কাছে আসতেই হয়, তাই তো ওসি সাহেব। আফটার অল পুলিশ আমাদের বন্ধু। অভিষেকের কণ্ঠ স্পষ্ট খেদ মিশ্রিত ছিল, যার দরুন ওসি সুকুচকে তাকালেন, খিলখিল হাসি তুলে বললেন, তাগরা জোনাইদের সাথে বেহুদা পেশাল পারতে আমি ইচ্ছুক না। ওই মফিজ এক কাপ চা দে তো। আপনার পাওয়ার কত? অতর্কিত এই প্রশ্নে থমকে গিয়ে ওসি পিটপিট করে তাকালেন রোজার দিকে। মানে? জিজ্ঞেস করছি চোখের পাওয়ার কত, মাইনাস নাকি প্লাস? আপনি কি মস্কারা করতেছেন? আমার চোখে কি কোনো চশমা লাগানো আছে নাকি সে পাওয়ার থাকবে? ও নেই, আমি তো ভাবলাম আপনার চোখে সমস্যা রয়েছে। না হলে এখানে অভিযোগ জানানোর উদ্দেশ্যে মানুষ অপেক্ষামান দেখেও আয়েশি হেলান দিয়ে চা খাওয়ার প্রশ্ন তো আসে না। আমাকে দেখতে পাননি নিশ্চয়ই, তাই না?
তিতির করে কাঁপলো ওসির অধর। সত্যি চেয়ারে হেলান দিয়েছিলেন তিনি। তড়া করে সোজা হয়ে বসলেন। তীব্র এক দৃষ্টি নিক্ষেপ করে অতঃপর একটি খাতা টানতে টানতে বললেন, কবির, এই মহিলার কেস কি? এসআই অফিসার এগিয়ে আসছিলেন, কিন্তু রোজা হাত তুলে থামিয়ে দিয়ে শির দ্বারা চান চান করে ওসির সঙ্গে দৃষ্টি মেলালো। মামলা লিখুন, ধর্ষণ এবং হত্যা মামলা। মেরিডিয়ান একাডেমির জার্নালিজম ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী অহনা আক্তারকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল হলের 3য় তলার রেলিংয়ে সকাল পর্যন্ত। ওসি নির্বাক চেয়ে থাকলেন। রোজা অবশ্য থামল না। আমি অহনার পক্ষে দাবি হয়ে মামলা করতে চাই। 1 নম্বর আসামি জিশান আহসান, তার দুজন সহযোগী রাকিব এবং মাহির, সঙ্গে অজ্ঞাতনামা 2 নারী।